তো এরকম কিছু অবজেক্ট ছিল গতকাল যেটাকে আমরা অ্যালাইন করছিলাম। তো অ্যালাইন যাওয়ার সময় আমরা কোথায় গেছিলাম, কোথা থেকে আমরা অ্যালাইনের প্যানেলটা নিয়ে আসছিলাম? উইন্ডোজ অ্যালাইন, হ্যাঁ মনে আছে আপনাদের, উইন্ডোজ অ্যালাইন, এই যে আমার অ্যালাইনের প্যানেলটা। সো প্রথম যে এগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখন রিড করতে পারেন, পড়তে পারেন আর কি, যে কোথায় কি হবে, তাই তো? বাট হোয়াট ইজ দিস ডিস্ট্রিবিউটস অবজেক্টস, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি ডিস্ট্রিবিউট অবজেক্টস, সেটা একটু দেখবো। এই ডিস্ট্রিবিউট অবজেক্টগুলো আসলে স্পেস, যে আমার এক একটা অবজেক্ট দূরত্ব সমান আছে কিনা। যেমন আমি যদি এটাকে অ্যালাইন করি, তো সবগুলো অবজেক্ট এখানে আছে, তো আমি যদি এটাকে আপ অ্যালাইন দিই তাহলে বুঝতে পারছেন যে সবগুলো এটা আপে যাবে, তাই তো? এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু তারপর যদি আমি ডিস্ট্রিবিউট অবজেক্ট দিই, এই দেখেন এটা কি, প্রথমটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, যদি আমি এরকম দিই তো একটু চেঞ্জেস আসলে বোঝা যায় না। আমি আরেকটু চেঞ্জ করি আমার অবজেক্টগুলোকে। ওকে, এবার সিলেক্ট করলাম। দেখেন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কি সেম আছে এখানে? না, একটু কিন্তু ঝামেলা আছে আর কি। কারণ এখানে একটু কম, এখানে একটু বেশি, এখানে তার থেকে বেশি, আবার কম, আবার বেশি, এরকম আছে। সো আমি যদি ডিস্ট্রিবিউট এটা করি, দেখেন 1 2 সেম 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 সেম। ওকে, অনেক 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 সেম একদম। আচ্ছা, এটা তো বোঝা গেল। তো একদম রাইট সাইডটা দেখি, এটা কি হরিজন্টাল ডিস্ট্রিবিউটেড রাইট, এটা দিলাম, এটাও একদম সেম আর কি। তো আমি যদি অবজেক্টটা কপি করে অ্যাকচুয়ালি সবগুলো, দুইটা অবজেক্ট, এবার আমি এটার মধ্যে লেফট ডিস্ট্রিবিউটর, হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফটটা দিব এটা, আর এটার মধ্যে রাইটটা দিব। দেখো তো রেজাল্ট একদম সেম না? দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি আসতেছে? তো দুইটার মধ্যে পার্থক্য আসে অ্যাকচুয়ালি যে আমরা যখন এটা লেফট করছি, যখন আমি এটা লেফট করতেছি তখন আসলে মেজারমেন্টটা শুরু হয় এখান থেকে, এটা অবজেক্টের থেকে তার পরের অবজেক্টের দূরত্ব, তারপরের দূরত্ব, তারপরে অবজেক্টের দূরত্ব, মানে কম্পিউটার ক্যালকুলেশন শুরু করে লেফট অবজেক্টটা থেকে আর কি। দ্যাটস ওয়াই এটা এই রেজাল্টটা নিয়ে আসে। আর যখন আমরা এটার ক্যালকুলেশনটা করি রাইট, তখন কম্পিউটার ক্যালকুলেশন করে তার রাইট অবজেক্ট থেকে। সো আসলে দুইটা যেহেতু সেম অবজেক্ট, সেহেতু লেফট থেকে সাজান আর রাইট থেকে সাজান, আলটিমেট রেজাল্টটা সেম থাকে। দেখেন আলটিমেট রেজাল্টটা একদম সেম। আমি যদি একে টেনে একটু ছোট একদম সমান বসে, দেখছেন আলটিমেট এটা একদম বসে পড়ছে, বিকজ অফ এটা আলটিমেট রেজাল্টটা একদম সেম। আচ্ছা, এগুলো তো বোঝা গেছে। আমরা এবার আরেকটা ডিফারেন্ট জিনিস করব। যদি আমরা রাইট করি লেফট, এটা দেখেন ডিস্ট্রিবিউট সেন্টার, এটা কি আমার অবজেক্টগুলোর এই যে মাঝখানে যে সেন্টার পয়েন্টটা থাকে, সেই সেন্টার পয়েন্ট থেকে অবজেক্টগুলোকে সে আর কি সরাতে থাকে, যে তার সেন্টার পয়েন্ট এখন ক্যালকুলেশন করে, যে আমার সেন্টার পজিশন একটা সে নির্ণয় করে ফেলে, এখানে সেন্টার পজিশন, এখান থেকে অবজেক্টগুলোর রাইটে যাতে সেম স্পেস থাকে এবং এটা লেফটে যাতে সেম স্পেস থাকে। আমি যদি সেন্টার দিই সেম, এই যে এখান থেকে রাইটে চলে গেল, একটাকে পাঠিয়ে দিছে, একটাকে লেফটে পাঠিয়ে দিছে, এখন কিন্তু আবার সব সেম আর কি হয়ে গেছে আর কি। সো এই ছিল এই ব্যাপারগুলো। বোঝা গেছে যে দুইটা দাগ পাশাপাশি, ঠিক এটার পাশে যে তিনটা আইকন আছে, এটা দেখেন উপরে নিচে উপরে নিচে, টপ বটম টপ বটম। সো এটা এটার যদি উদাহরণটা দিতে হয়, তাহলে আমি যদি ড্র করি এই টাইপের একটা জিনিস যদি ড্র করি, সো ফাইনালি এরকম হবে। সো দেখেন এটা আমি যদি এটা দিই, তাহলে এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, মানে আই মিন এই টপ থেকে আর শুরু করবে। ওকে, টপ। সো 1 2 3 4 সেম ডিস্ট্রিবিউশন এসে আর কি করবে। আমি যদি নিচেরটা এরকম করি, এখানে টপ ডিস্ট্রিবিউশন সমস্যা, আর অবজেক্ট নিতে হবে টপ টপ, এখানে কি অবজেক্টটা এখানটা কেন সেম হরিজন্টাল লাগবে। আবার তিনটা নিই, তাহলে অবজেক্ট বোঝা যাবে। টপ লেফট। সো আমি যদি এখানে তিনটা, এই যে এখানে দেখেন তিনটা অবজেক্ট নিলাম, সো এটা সেম আর কি। এটা যদি আমি দিই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড টপ,
তাহলে দেখেন এখান থেকে এটা ডিসটেন্স, এখান থেকে এটা ডিসটেন্স সিমিলারলি থাকে। আবার যদি আমি এটা দিই, সরি 3টা ধরতে হবে, আবার যদি এটা দিই তাহলে আবার এখান থেকে এটা ডিসটেন্স, এটা থেকে ডিসটেন্স সেম ডিস্ট্রিবিউট অবজেক্ট। আর যদি আমি এটা মিডল পজিশনে রাখি এবং যদি এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করি, সেন্টার ডিস্ট্রিবিউট। সো আপাতত আর কি সবগুলো কিন্তু একটু ক্লিয়ার, তাই তো? সবগুলো আইকনে কাজ করছে, তো কাজের উপর বেস করে কিছুটা চেঞ্জ হতে পারে, বাট সবসময় আর কি অ্যালাইনের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। তো দিস ইজ নট দ্য মানে এটি ফাইনাল প্রসেস না অ্যালাইনের। এছাড়া পরবর্তীতে আমরা আরো প্রিসাইজ ওয়েতে কাজ করব, এটাও প্রিসাইজ অবশ্যই, বাট এরপরে আমরা একটা অ্যালাইন করবো যেটা রুলার। আমরা রুলার আনবো, আই মিন ভিউ, এখানে রুলার আছে, রুলার শো রুলার্স, এখানে দেখবেন একটা রুলার সিস্টেম আছে। সো আমি এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো না, আমরা আস্তে আস্তে আসবো রুলার সিস্টেমটা নিয়ে। আপাতত আমরা এটাকে হাইড করে রাখবো, হাইড রুলার্স, এখানে কোনো রুলার্স নেই। আচ্ছা, বলেন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 3 ধরনের অ্যালাইনমেন্ট: অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এরকম 3 ধরনের অ্যালাইনমেন্ট আছে: অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। তো এই 3 ধরনের অবজেক্ট কি, 3 ধরনের অ্যালাইনমেন্টটা কি আমি একটু জেনে নিই আর কি। যখন আমরা প্রথমে কালকে অ্যালাইনমেন্টের ক্লাসটা করছি, সেটা ছিল অ্যালাইন টু কি বাই ডিফল্ট যেটা থাকে, অ্যালাইন টু সিলেকশন, ইয়েস। একটু বোঝার চেষ্টা করতে হবে, যখন আমরা এটা গতকাল অ্যালাইন করছি, সবগুলো যখন সিলেক্ট করছি, বাই ডিফল্ট ভাবে এটা কি ছিল, অ্যালাইন টু সিলেকশন। যখন আমরা এই যে আপ একদম উপরে যেটা হবে, এটার নাম কি, এটার নাম কি আসলে, হরিজন্টাল, কি দেখাচ্ছে না, যাই হোক আমি নাম মুখস্থ করে রাখিনি, এটার নামটা কি বলেন তো একজন? এটা রাইট টপ মনে হয়, হরিজন্টাল অ্যালাইন টপ, হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন টপ, যাই হোক হরিজন্টাল ভার্টিক্যালের মধ্যে পার্থক্য আছে, যাই হোক এটা নিয়ে, হ্যাঁ এটা ভার্টিক্যাল অ্যালাইন টপ মেবি, যাই হোক হরিজন্টাল ভার্টিক্যাল আমার আগে কনফিউশন হয়ে যায়, বাট আমি চিত্রটা দেখে বুঝতে পারতেছি যে কি হবে, আসলে উপরে উঠে যাবে, তাই তো? তো ভার্টিক্যালি হওয়ার কথা অনুযায়ী, কারণ ভার্টিক্যালি সেটা ডিস্ট্রিবিউট করতেছে উপরে নিচে, সো ভার্টিক্যাল। যাই হোক, তো ভার্টিক্যাল অ্যালাইন টপ দিলে সবগুলো উপরে উঠে যাচ্ছে, বাট এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? সবগুলো অবজেক্ট যখন আমি সিলেক্ট করছি, তখন যে বাউন্ডিং বক্সটা তৈরি হয়েছে, বাউন্ডিং বক্স কোনটা? এই যে বাউন্ডিং বক্স, এই যে বাউন্ডিং বক্স, বাউন্ডিং বক্সের টপ কোনটা? এই যে এটা না, দ্যাটস ওয়াই এই লাইনে সবগুলো টপে উঠে গেছে। কোথায় গেল? ক্লিয়ার? এই যে প্রসেসটা, এই যে মানে তার ক্যারেক্টারিস্টিক্সটা, এটা হলো অ্যালাইন টু সিলেকশনের ক্যারেক্টারিস্টিক্স। এরপর ঠিক আছে, অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্টটা কি? তাহলে আমি যেটা সিলেক্ট করলাম, আমি সবগুলো ক্লিক করলাম, এবার আমি চাচ্ছি যে অ্যালাইন টু সিলেকশন না, অ্যালাইন টু কি হবে? কি অবজেক্ট। তো কি অবজেক্ট সিলেকশন করার পরে দেখেন এখানে একটা চাবির মতো চিহ্ন আসছে উপরে, খুব ছোট দেখা যায় না, বাট আপনারা যখন করবেন কি অবজেক্ট, কি মানে চাবি, কি চাবি, চাবির মতো একটা সাইন থাকবে। এটার মানে হচ্ছে গিয়ে যে আমি কোন অবজেক্টটাকে, এই এতগুলো যে অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলোকে একটার মধ্যে আমি যে কোনো একটাকে কি বলতে পারবো, যেটা আমার কি অবজেক্ট। আই মিন আমি যেটাকে সিলেক্ট করি, দেখেন চারপাশে একটা নীল চিহ্ন আসে, দেখছেন? দেখা যায়, এটা মানে হলো এই অবজেক্টটা আমার কি প্লেয়ার বলে না, বাংলাদেশের কি প্লেয়ার হলো সাকিব আল হাসান, এই টাইপের কিছু। কি মানে হলো যেটা আইকনিক। তো আমার যদি এটা কি প্লেয়ার, কি অবজেক্ট হয়, আমি এটা কি অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে যদি আমি এটাকে টপটা সিলেক্ট করি, তাহলে দেখেন এটার যে হাইট, সেই হাইটে সবগুলো এসে বসে, বিকজ এটা কি, এটা কি, এর আগে কিন্তু এরকম ছিল না। এর আগে ছিল বাউন্ডারি বক্সের যে উপরে ছিল, তাকে আর কি অটোমেটিক উপরে চলে যাবে। বাট আমি যদি কি দিয়ে দিই, এখন দেখেন আমি এটা কি দিই, টপ, বুঝা গেছে? একই হইলো, এটা কি, এটা কি, এখন এটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কি, এটা না, এখানে সবগুলো নেমে আসবে, এই যে এটা সবচেয়ে হাইয়েস্ট, এটার উপরে কেউ থাকতে পারবে না। আর
এখন অ্যালাইন টু সিলেকশন আছে না, এখন যদি আমি এটা দিই তাহলে সরি কি বলছি, আমি যদি এখন এটা দিই তাহলে কি হবে, এই যে বাউন্ডিং বক্স, এই যে টপ যেটা সবচেয়ে টপ সেখানে চলে যাবে। দেখি তো আসে নাকি, সত্যি আচ্ছা। আর্টবোর্ডের কনসেপ্টটা হচ্ছে আমি ধর একটা অবজেক্ট ড্র করলাম, এই যে একটা অবজেক্ট ড্র করলাম বা কি আর্টওয়ার্ক ড্র করলাম। সো আমি যদি অ্যালাইন তো দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, এই আর্টবোর্ড যদি দেওয়া থাকে তাহলে এটা কি হয়, অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া থাকে যদি আমি লেফটে দিই, আসলে এই আর্টবোর্ডের সে অনুযায়ী সে লেফটে যাচ্ছে। আর্টবোর্ডের লেফট এটা না, আর্টবোর্ডের হাইট কোনটা, নিশ্চয়ই এটা। আর্টবোর্ডের রাইট এটা, আর্টবোর্ডের বটম এটা। সো যেটা সিলেক্ট করলাম, আমি যদি বলি আর্টবোর্ডের লেফট লেফট, আর্টবোর্ডের মিডল মিডল, আর্টবোর্ডের রাইট রাইট, আর্টবোর্ডের টপ টপ, ঠিক আছে। আপ কেন এরকম হলো আসলে, দুইটা সবগুলো টপে চলে গেছে আসলে, এটা টপ এটা টপ এটা টপ, ঠিক আছে। এটাকে বলছি টপে উঠতে, এটাকে বলছি টপে উঠতে, তাহলে দুটো একসাথে মার্জ করে ফেলবে না? হ্যাঁ। কিন্তু যদি আমি লেফটে বলি তাহলে কি এটা মার্জ করার কথা ছিল? না না না। ওকে, আবার লেফট মিডল রাইট টপ ভার্টিক্যাল, এই যে দুইটাকে বলছি, এই দেখেন এটা হলো আর্টবোর্ড, আর্টবোর্ডের মাঝখানে দুটো থাকবে, এটা দুটো মার্জ করে ফেলছে একই লাইনে চলে যাবে বলছে, একই লাইনে। হ্যাঁ, এটা ভার্টিক্যাল অ্যালাইন ছিল, ভার্টিক্যালি এটাকে অ্যালাইন করবে একটা এই দাগের মধ্যে, এই দাগের মধ্যে দুইটাকে অ্যালাইন করতে বলছি, এই যে অ্যালাইন একসাথে হয়ে যাবে। আর এটা যদি বটম দিই, বটম দিলে একসাথে হয়ে যাবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, এই সবগুলো অ্যালাইন সিস্টেম। তো সবচেয়ে বেশিরভাগ দরকার কি অবজেক্ট অ্যালাইন টু কি, আর্টবোর্ড অতটা দরকার না হইলেও অবশ্যই ফিচার, এটা অবশ্যই জানতে হবে ফিচারগুলো কি। সো এটা ছিল টোটাল আর কি অ্যালাইনমেন্টসের সবকিছু আর কি। সো আপনাদের পরবর্তীতে যে টাইপের কাজ করেন, যদি কেউ দুইটাকে একসাথে, একটাকে সিলেক্ট করব, দুইটা একসাথে সিলেক্ট হবে, এই টাইপের ঘটনাটাকে বলতেছে গ্রুপ গ্রুপ গ্রুপ। আমি একটা সিলেক্ট করলে তাহলে আমার দুইটা সিলেক্ট হবে, বারবার এরকম করব না, আমি এটাকে একটা গ্রুপে নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসতে পারি, খুবই ইজি জিনিস। দুইটা সিলেক্ট করব, এডিটে যাব, অবজেক্ট না সরি, দুইটা সিলেক্ট করব, অবজেক্ট গ্রুপ, দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট আমরা অনেকভাবে করতে পারি, গতকাল আমরা দেখছি কিভাবে করতে পারি, শিফট আর মার্ক ইউ করে আমরা দুইটা সিলেক্ট করতে পারি, বা এছাড়া আদার্স কিছু অপশন ছিল। অবজেক্ট ইজি, আপনাদের যেটা সুবিধা। অবজেক্ট গ্রুপ শর্টকাট কি, কন্ট্রোল জি, গ্রুপ দিলে এটা গ্রুপ হয়ে গেল। এখন দেখেন তো মুভ করার, এখন কি দুইটা কেমন মুভ করতে হচ্ছে, মানে দুইটা সিলেক্ট করতে হচ্ছে না, কিন্তু একটা সিলেক্ট করলে কিন্তু সেটা গ্রুপ অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এটা সুবিধা কি, আমার বারবার সিলেকশনে হ্যাসেলে যেতে হচ্ছে না, আমি একবার সিলেকশন করলে হয়। তো ভালো কথা, গ্রুপ হইছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গ্রুপের ভিতরে আমি চেঞ্জ করব, আমার এই যে অরেঞ্জ সার্কেল আছে সেই সার্কেলটা এই পজিশনে থাকবে না, আমার সার্কেলটা চেঞ্জ হয়ে অন্য কোনো পজিশনে চলে যাবে, বাট গ্রুপ থাকবে। তো কি করবেন আপনারা, এটা কি করা যায়, করতে হবে, এগুলো করতে হবে। এটা আগে আপনাদের প্রথমে কাজটা করি, গ্রুপ আনগ্রুপ, তাহলে এটা আনগ্রুপ হয়ে গেল, তাই না? নিচে নিয়ে আসলাম, ওকে সিলেক্ট করলাম, অবজেক্ট গ্রুপ, এবার হইছে আমার কাজটা, ঠিক আছে। বাট আমি কাজটা এরকম করে করব না, আমাদের যে কাজটা আমরা যেভাবে করব, আমাদের গ্রুপ যদি অবজেক্ট থাকে এবং তারপর যদি মনে হয় আমাদের গ্রুপটার অবজেক্টটা চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আমি আসলে এই গ্রুপে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যে এখানে দেখেন একটা গ্রে কালার অপশন চলে আসবে উপরে হেডে। আবার বলছি
সিলেক্ট, এটার উপরে হেডলাইনটা দেখছেন একটু, এবার যদি ডাবল ক্লিক করি দেখেন লেয়ার অন গ্রুপ, মানে আমি গ্রুপের মধ্যে আছি অ্যাকচুয়ালি, এটা আমাকে বোঝাচ্ছে। এখন দেখেন তো দুইটাকে আলাদা ধরা যায় কিনা, যায় না, এই যে সুলতানা মাথা নাড়তেছে, যায় না। দুইটাকে মানে আলাদা আলাদা ধরা যায় কিনা সেটা তো আমার লক্ষ্য ছিল, একটা গ্রুপের মধ্যে ঢুকে আমি আলাদাভাবে চেঞ্জ করব, আনগ্রুপ না করে। এই যে আমি চেঞ্জ করলাম, এবার আমি আস্তে আস্তে করে আবার এটাকে মেইন আমার লেয়ারে চলে আসলাম। এখন দেখেন তো সেটা তো গ্রুপ অবস্থায় আছে, বাট আমি যদি গ্রুপের মধ্যে ঢুকতে চাই তাহলে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, আমি গ্রুপের মধ্যে চলে আসছি। কি বুঝলাম, এই যে গ্রুপ লেখা আছে, গ্রুপের মধ্যে আছি। এখন আমি কিন্তু আমার অবজেক্টগুলো চেঞ্জ করতে পারবো আমার পছন্দ অনুযায়ী। পরে আবার আমি গ্রুপ থেকে বের হয়ে যাব। এখন দেখেন দুটাকে আবার আমি একটা সিলেক্ট করলেই গ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার হইছে না আইডিয়াগুলো? একটু গ্রুপটা একটু দেখেন তো সিলেক্ট করে সবকিছু বোঝা যাচ্ছে কিনা। আমি যদি একটা গ্রুপ অবজেক্ট সিলেক্ট করি, অবশ্যই সিলেকশন টুল দিয়ে করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করবেন না। যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে গ্রুপটা সিলেক্ট করি এবং তারপরে যদি আমি মুভ করতে চাই আমার অবজেক্টগুলোকে, আইসোলেশন মোডে ঢুকবো না, এখন আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। যদি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিই তাহলে দেখেন উইদাউট আইসোলেশন মোড, উইদাউট আনগ্রুপ আমি এটাকে মুভ করতে পারছি। আরেকটা বলছি যেটা আপনি করতেছিলেন কিছুক্ষণ আগে, যেটা আপনি বলছেন কন্ট্রোল প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন মোডটা অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারছেন একটা গ্রুপকেও আমরা মুভ করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, তাই না? কিন্তু আমি আবার সিলেকশন মোডে চলে যাই, হ্যাঁ কি প্রবলেম? হ্যাঁ সেটার কথা তো বললাম, যখন আপনি কন্ট্রোল প্রেস করবেন তখনই সেটা সিলেকশন টুল থাকবে না, এটা ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে। একটু দেখেন সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্য দেখা, সিলেকশন টুলের অ্যারো চিহ্নটা ব্ল্যাক আর হলো হোয়াইট, বুঝতে পারছেন? এই যে কন্ট্রোল দিলে হোয়াইট হয়ে যায়, দেখেন কন্ট্রোল দিলে সেটা কিন্তু সিলেকশন টুল থাকে না, ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে যায়। ঠিক আছে, এটা ছিল একটা প্রবলেম। আচ্ছা ভালো কথা। So what is the nested group? আপনি তো গ্রুপ বুঝতে পারছেন, এটা আমার গ্রুপ। So nested group জিনিসটা কি, কারো কি আইডিয়া আছে nested group নাকি ফার্স্ট শুনছেন nested কথাটা? হ্যাঁ কি একটু বলেন তো বাংলাটা, বাংলা বললেই হবে মানে। হ্যাঁ এই তো হয়ে গেছে তো। তাহলে nested group বলতে কি বুঝতেছেন? হ্যাঁ ক্লিয়ার, এই তো। তাহলে নেস্টেড গ্রুপ কি একটা গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ। ধরেন আমার এখানে একটা রেক্টেঙ্গেল আছে, সো একটা স্টার আছে, সরি পলিগন, একটা স্টার আছে, একটা এলিপস আছে সুন্দর এইটা। সো একটু কালারটা চেঞ্জ করে দিই, এরকম একটা অবস্থা। সবগুলোকে আমি গ্রুপ করবো, পারবেন না? সিলেক্ট অবজেক্ট গ্রুপ, কোনো প্রবলেম নাই। আইসোলেশন মোডে ঢুকি, হ্যাঁ ওকে, তো এটা আইসোলেশন মোড না? আইসোলেশন মোড তো। এবার এই গ্রুপের মধ্যে ঢুকেও আমি বললাম যে স্টার এন্ড এটা এই দুটো আলাদা গ্রুপ হবে, এই দুটো আলাদা গ্রুপ এবং এই দুটো আবার আলাদা গ্রুপ আছে। তাহলে বুঝতে পারছেন, আমি যখন করে গেলাম তখন দেখেন এটা একটা গ্রুপ, কিন্তু এটার ভিতরে ঢুকলে আমি দেখতে পারি কেমন আলাদা আলাদা গ্রুপ। মানে আপনারা যে ব্যাচটা আছেন, এই ব্যাচ ফুল ব্যাচ, দিস ইজ দ্য ফুল গ্রুপ। আবার যদি এই ব্যাচের ভিতরে কারো আলাদা আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকে, যেমন ধরুন ক্যাপ্টেন আর বুঝার আন্ডারস্ট্যান্ডিং ভালো, অন্য কারো শেয়ার তারা একটু কম করে, তাহলে আর নেস্টেড গ্রুপ আছে। nested man, nested friend, যাই বলেন না কেন, we are all friends but they are nested, আরো বেশি ফ্রেন্ডশিপ আর কি। তো
এটাই আর কি। সো নেস্টেড গ্রুপ বলতে আপনি বুঝতেছেন যে আপনার ফার্স্ট হলো গ্রুপ, সবাই একসাথে কাজ করতেছে, বাট নেস্টেড গ্রুপ বলতে বোঝাচ্ছে আমি নিজের মধ্যে ঢুকি, তাদের মধ্যে আমি আবার তাদের মধ্যে আবার, তারা তো একটা ফুল গ্রুপ কিন্তু তাদের মধ্যে আবার ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে। দিস ইজ দ্য কল্ড নেস্টেড গ্রুপ। সো এই নেস্টেড গ্রুপটার এখানে একটা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে দিলে একটা অপশন পাবেন যেটার নাম হলো গ্রুপ সিলেকশন টুল। এটার কাজটা এখন আমরা দেখি নাই, এটার কাজটা কি দেখি। গ্রুপ সিলেকশন টুলে যাব, যাব এক মিনিট। তো আমি যদি এই লিস্টটাকে এখন আবার তার পিছনে নিতে চাই, তাহলে আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একই জিনিস আর কি, মানে খালি পিছনে নিচ্ছি, একটা পিছনে আরেকটা নিচ্ছি। সো এই কাজটাই কে বলা হয় স্ট্যাকিং অর্ডার, মানে কোনটার উপরে কোনটা আছে সেটা আর কি নির্ণয় করাকে এই যে প্রসেসটা, এটাকে বলা হয় স্ট্যাকিং অর্ডার। মানে এটার উপরে এটা থাকে না, এটার উপরে এটা থাকে, এটা আমরা ডিটারমাইন করি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট। কিন্তু দেখেন মাঝখানে দুটো অপশন আছে না, এই দুটো আসবো আমি হোয়াট ইজ দিস থিংস, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড। আগে আপাতত আপনারা এই জিনিসগুলোতে কাজ করতে থাকবেন, কিছুক্ষণ পরে দুই একদিন পরে আমি এই দুটো ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ডটা ক্লিয়ার করে দেব, হোয়াট ইজ ব্রিং ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। বাট আপাতত ব্রিং টু ফ্রন্ট মানে এটা তার ফ্রন্টই আছে, এটা কিছু হবে না, এটা হবে সেন্ড টু ব্যাক। ক্লিয়ার? এভাবে কাজ করতে পারবেন, একটা আরেকটা পিছনে নিয়ে আসতে পারবেন না। ওকে, সো এটাকে আসলে স্ট্যাকিং অর্ডার বলা হয় এবং এটা আমরা আরেক জায়গা থেকে করতে পারি। আমি যদি সার্কেলটা সিলেক্ট করি তাহলে অবজেক্ট অ্যারেঞ্জ সেম জিনিসগুলো পাচ্ছেন, যেটা আমি রাইট ক্লিক করে করতাম সেটা আসলে অবজেক্ট অ্যারেঞ্জের মধ্যে আছে একই জিনিস, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক। বাট এই দুটো এখন আপাতত একটু ইগনোর করব, পরে আমি বুঝাই দেব এই দুটো জিনিস কি আর কি। ক্লিয়ার? স্ট্যাকিং অর্ডারটা ক্লিয়ার, স্ট্যাকিং অর্ডার, লেয়ার গুলো, অবজেক্ট গুলো কোনটার পিছনে কোনটা আছে এই যে প্রসেসটা ডিটারমাইন করতে আমরা স্ট্যাকিং অর্ডারটা করি। স্ট্যাকিং অর্ডারটা আমাদের হেল্প করে এটা করতে। আচ্ছা, একটা অবজেক্টকে হাইড করা যায়, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে জানেনই, একটা পাওয়ারফুল সফটওয়্যার, হাইড করা যাবে। এটা কিভাবে হাইড করতে পারি? অবজেক্ট হাইড সিলেকশন, এটা দিলে যে অবজেক্টটা আপনি সিলেক্ট করে রাখছেন সেই অবজেক্টটা হাইড হয়ে যাবে। যদি আমি সেটাকে আবার দেখতে চাই তাহলে শো অল দিলে আবার এসে পড়বে। আমি আবার করি, আমি যদি এই অবজেক্টটা হাইড করতে চাই তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট হাইড সিলেকশন গন। বাট এটা ডিলিট, এটা আসলে কিন্তু ডিলিট না, এটা আছে শো অল দিলে সে আবার ব্যাক করবে আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো মাঝে মাঝে কাজ করার ক্ষেত্রে আমাদের এরকম হয় যে ধরেন এরকম একটা অবস্থা আছে, তো আমরা মাঝে মাঝে অবজেক্টে কাজ করব, ধরেন আমি এখন এই গ্রিন অবজেক্টে কাজ করব, কিন্তু এগুলোকে আমি ধরবো না, মানে আমার এটা লক করে রাখতে হবে, লক করে রাখতে হবে, আমার বাই চান্স যদি এটা যাতে না নড়ে যায় এই টাইপের অবজেক্টগুলো। সো আমি কিভাবে লক করতে পারি? সব অবজেক্ট সিলেক্ট করব, তারপর অবজেক্ট, এখানে লক থাকার কথা আছে, লক, এই যে সিলেকশন, সিলেকশন লকড। এখন দেখেন আপনি কিন্তু এটাকে করতে পারবেন না, আপনি খুব কমফোর্টেবলি আপনি কিন্তু এই অবজেক্টে কাজ করতে পারেন। আপনি যতই সিলেক্ট করবেন না কেন ইটস লকড, এটা লকড অবস্থা আছে। সো আপনার কাজ শেষ যখন হবে বা আপনি যখন স্যাটিসফাইড হবেন কাজে, তখন আপনি চলে অবজেক্ট আনলক অল দিলে আবার সবগুলো কিন্তু আনলক হয়ে যাবে। ক্লিয়ার? চ্যাপ্টার 2 এতটুকু ছিল, প্র্যাকটিস করেন, যতটুকু আমি বললাম ততটুকু প্র্যাকটিস করে ফেলেন। আমি চ্যাপ্টার 3 এ বলবো আজকে।